ভাই আমি এখানে আস্তে আস্তে আমার মনে হয় 50 জন বলছে তুমি পাগল, এই তুমি ডিম নিয়ে যাও, তুমি জুতা নিয়ে যাও। আমি তাদের সাথে ঝগড়া করছি, কয়েক জায়গায় ঝগড়া করছি। এখন পাগল না হলে তো ভাই একজনকে ভালোবাসা যাইব না। আমি পাগল বলে তুই ক্রিকেটকে ভালোবাসি, দেশ বিদেশে খেলা দেখতে যাই। এক ছেলেরে দেখলাম বাংলাদেশের জার্সি মেয়েতে প্রস্তাব করছে, আমার এত খারাপ লাগছে ভাই যা কইবার বাইরে। আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশ হতাশা করছে, সেজন্য আমি এখানে আসি না। বাংলাদেশ সামনে ভালো করবে এই প্রতিশ্রুতি নিয়ে এখানে আসি এবং তাদেরকে মানসিকভাবে শক্তি দেওয়ার জন্য এখানে আসা। ভাই আমি এখানে আস্তে আস্তে আমার মনে হয় 50 জন বলছে তুমি পাগল, এই তুমি ডিম নিয়ে যাও, তুমি জুতা নিয়ে যাও। আমি তাদের সাথে ঝগড়া করছি, কয়েক জায়গায় ঝগড়া করছি। এখন পাগল না হলে তো ভাই একজনকে ভালোবাসা যাইব না। আমি পাগল বলে তুই ক্রিকেটকে ভালোবাসি, দেশ বিদেশে খেলা দেখতে যাই। এখন আমার মতো যদি সবাই সমালোচনা করে বাংলাদেশের ক্রিকেট তো ধ্বংস হয়ে যাইব ভাই। এখন আমরা সবার উচিত, যারা মিডিয়া আছে, যারা দর্শক আছে, সবার উচিত বাংলাদেশের টিমকে সাপোর্ট দেওয়া, তাদের মানসিকভাবে শক্ত রাখা। এখন সবাই যদি আমরা সমালোচনা করি তাহলে তারা যাবে, তারা তো আমাদের বাংলাদেশেরই ছেলে, বাংলাদেশের নাগরিক। তাহলে আমরা ক্রিকেটকে ভালো না বাসলে কীভাবে সামনে আগাম? আমার বাসা ঢাকা, কেরানীগঞ্জ, আবদুল্লাপুর। আর ফ্যামিলিগতভাবে আমি তো কোনো অন্যায় করতেছি না। এটা খেলা হয়েছে একটা বিনোদন, খেলা হয়েছে একটা আবেগ, খেলা হয়েছে একটা ভালোবাসা। আমি যদি অন্যায় কিছু করি তাহলে আমাকে ফ্যামিলি আমাকে সাপোর্ট করবে না, দেশ বেঁচে যাইতে দিবে না। আমি দেশের যে 3টে স্টেডিয়াম আছে আমি সেখানে খেলা দেখতে যাই। এখন সবাই হতাশ, সবাই সমালোচনা করতেছে ফেসবুকে। কিছুদিন আগে এক ছেলেরে দেখলাম বাংলাদেশের জার্সি মেয়েতে প্রস্তাব করছে, আমার এত খারাপ লাগছে ভাই যা কইবার বাইরে। একটা জার্সি যদি প্রস্তাব করতে পারে, জার্সি তো বাংলাদেশের মানচিত্র আকারেই জার্সিটা বানানো হয়, তো সে কীভাবে প্রস্তাব করতে পারে? তার মানে সে বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে না। আপনি যেমনটা বলছিলেন বাংলাদেশ দলকে সমর্থন করতে এসেছেন, তারপর আসলে কষ্টের জায়গা আছে কিনা যেখানে আসলে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার স্বপ্নটা ছিল, সমীকরণটা ছিল? আর খুবই হতাশা হয়েছি যে আমরা সেমিতে যাওয়ার খুব একটা সুযোগ ছিল, আমাদের হাতে ব্যাটিং ছিল, 11 জন প্লেয়ার ছিল থাকার শর্ত। আমরা কেন রিস্ক নিলাম না? আমরা কেন 12-20 ওভার খেলাবো? আমরা 10 ওভারের ভিতরেই আমার প্রয়োজনে সব উইকেট হারায় যাক, কিন্তু 10 ওভারের ভিতরে আমার 100 রান করে 119 রান করে আমরা বাড়িয়ে যাবো, আফগানিস্তান হারা যাবে, কিন্তু আমরা সেটা করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। টপ অর্ডারও সমস্যা হয়েছে, যাইতে চাইতেছে, ওর কোনো দায়বদ্ধতা নাই। দেখেন আপনি মাহমুদ আল রিয়াদের জন্য 10 ওভারের যে বলটা রাঙ্গি চলতেছে, ওই 10 ওভার কিন্তু 5টা বলে ডট গেছে। ভাই তুমি ডট দিবা কেন? ভাই উইকেট চলে যাক, সমস্যা নাই, আমার রান দরকার, আমার উইকেট চলে যাক, আমার তো রান আছে, আমি উইকেট দিয়ে ঘরে বসে কি রাখবো? আমি রিস্ক কেন নিলাম না? এটা আমার সবচেয়ে খারাপ লাগছে। উনি রিস্ক নেয় নাই, যদি রিস্কটা নিত মাহমুদুল্লাহ কিন্তু অল দ্য বেস্ট। মাহমুদুল্লাহ বর্তমান বাংলাদেশের মধ্যে 1 নম্বর প্লেয়ার, তার ছাড়া আমার মনে হয় দল ভারসাম্য। হ্যাঁ, মাহমুদুল্লাহ আপনি ওয়ানডে বলেন, ওডিআই বলেন, টি20 বলেন, সব জায়গায় সে ভালো। আপনি দেখেন সে কিন্তু একটা হিটার ব্যাটসম্যান, সে অনেকগুলো দলের সাথে সে পারফর্ম করে বাংলাদেশকে জিতেছে। ওই অ্যাপ্রোচটা তো আসলে আমরা এই বিশ্বকাপে দেখি নাই, যেই ম্যাচটাতে আমাদের সেমিফাইনাল যাওয়ার একটা দেখেন আফগানিস্তানের সাথে যদি আমরা জিততাম তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসতো না। ওই আফগানিস্তানের সাথে হারার পরে মাহমুদুল্লাহ রিয়াদের উপরে সবাই ডিপেন্ড করছিল বলেই, মাহমুদুল্লাহ রান বার করতে পারে না বলেই আজকে মাহমুদুল্লাহ উপরে সবাই হতাশ।